থেকে শুরু ওইখানেই ফিরে যায়, এই জন্য এটাকে বলে রিভার্সিবল বা ক্লোজড সাইকেল। আর কার্নোট ইঞ্জিন কোন জিনিস? যে ইঞ্জিন কার্নোট সাইকেলকে ফলো করে বা যে ইঞ্জিনের মধ্যে কার্নোট সাইকেল কমপ্লিট করে। ঠিক আছে, তাহলে দুরকম জিনিস বললো। যদি কার্নোট ইঞ্জিন আমাদের প্রশ্ন থাকে তাহলে বলতে হবে কার্নোট ইঞ্জিন ফলোজ দ্য কার্নোট সাইকেল বলে আমরা শুরু করব। আর যদি কার্নোট ইঞ্জিন না বলে কার্নোট সাইকেল বলে তাহলে কার্নোট ইঞ্জিন আর আমরা বলবো, লিখবই না। ঠিক আছে না, শুধু আমরা কার্নোট সাইকেল নিয়ে কথা বলবো। তো হোয়াট ইজ কার্নোট সাইকেল? ইজ অ্যান আইডিয়াল রিভার্সিবল ক্লোজ থার্মোডাইনামিক সাইকেল বা প্রসেস। ঠিক আছে, অনেক কথা আমাদের পিডিএফ যেটা দিয়েছে দেখবো অনেক কথা আছে, অনেক ইকুয়েশন আছে, এত আমাদের লাগবে না। এখানে 4টা স্টেপ আছে, স্টেজ বাই স্টেজ। ইংরেজিতে বলে সাকসেসিভ স্টেপস বা অপারেশন, মানে পরপর এগুলো হয়। সাকসেসিভ মানে পরপর, এটার পরে 1 নম্বরের পরে 2 নম্বর স্টেজ, 2 নম্বরের পরে 3 নম্বর, 3 নম্বরের পরে 4 নম্বর। ঠিক আছে, এগুলোকে আমরা বলি সাকসেসিভ, পর্যায়ক্রমিক। ঠিক আছে, তাহলে সেটা আমরা লিখেও দিয়েছি। ফার্স্ট হলো আইসোথার্মাল এক্সপানশন, আমরা তো জানি আইসোথার্মাল মানে সেম টেম্পারেচার। দ্বিতীয়টা হলো অ্যাডিয়াবেটিক এক্সপানশন, দুটি এক্সপানশন। অ্যাডিয়াবেটিক মানে টেম্পারেচার চেঞ্জ হবে, হিট এনার্জি ট্রান্সফার হবে না। থার্ডটা হলো আইসোথার্মাল কম্প্রেশন, আগেরটা ছিল খেয়াল করো এক্সপানশন, এটা হলো কম্প্রেশন। তাহলে আইসোথার্মাল তো আমরা জানি সেম টেম্পারেচার কিন্তু অন্য কিছু চেঞ্জ হবে। 4 নম্বরটা হলো অ্যাডিয়াবেটিক কম্প্রেশন। তাহলে আমাদের কি হলো, 2টা এক্সপানশন 2টা কম্প্রেশন করে সাইকেল কমপ্লিট হয়ে গেল। ছবির মধ্যে দেখো আমরা বাই লিখেও দিচ্ছি সুন্দর করে। তাহলে আমার পয়েন্ট 4টা পয়েন্ট আছে, পয়েন্ট এ, পয়েন্ট বি, পয়েন্ট সি আর পয়েন্ট ডি। ঠিক আছে, তাহলে এ টু বি যে প্রসেসটা, এটাকে আমরা লিখে দিয়েছি আইসোথার্মাল। দেখো বাম দিকে লেখা আছে এ বি আইসোথার্মাল, একইভাবে সিডি আইসোথার্মাল। ওকে, আইসোথার্মাল মানে টেম্পারেচার একই থাকবে। ঠিক আছে, কিন্তু হিট এনার্জির মুভমেন্ট হবে। টেম্পারেচার সেম কিন্তু হিট এনার্জির মুভমেন্ট হবে। আর এডিয়াবেটিক মানে টেম্পারেচার চেঞ্জ হবে কিন্তু হিট এনার্জির কোনো চেঞ্জ হবে না, ঢুকবেও না বেরও হবে না। ঠিক আছে, তাহলে এখানে 4টা সাইকেল তুমি ছবির মধ্যে দেখো, এ বি সি ডি এ। তাহলে একটা হলো এ টু বি, আরেকটা হলো বি টু সি, আরেকটা হলো সি টু ডি, আর একটা হলো ডি টু এ। তাহলে যেখান থেকে আমি শুরু করেছিলাম পয়েন্টে সেই জায়গায় ফিরে গেলাম। তাহলে এটা আমাদের কি হলো, কমপ্লিট রিভার্সিবল প্রসেস। যেখান থেকে শুরু কমপ্লিট আগের জায়গায় সেই জায়গায় ফিরে গেল। ঠিক আছে, ছবিটা ভালো করে বুঝবা, নাহলে আর লিখতে পারবা না। কারণ ছবিটা বুঝতে দেখবো চমৎকার, আর মুখস্থ করতে হবে না, সব অটোমেটিক্যালি চলে আসবে। আর ছবিটা যদি না বুঝি তাহলে মুখস্থ করেও কোলে উঠতে পারবে না, তাহলে এর জায়গায় বি হয়ে যাবে, বি এর জায়গায় ডি হয়ে যাবে ইত্যাদি। ঠিক আছে, তাহলে ছবিতে আমরা 4টা পয়েন্ট এ বি সি ডি। তাহলে এর ব্র্যাকেটে আমরা কি লিখছি, P1 V1 Q1। তার মানে এখানে প্রেশার হচ্ছে P1, ভলিউম V1, টেম্পারেচার T1। বি এতে কি P2 V2 T1। যেহেতু এ টু বি আইসোথার্মাল, টেম্পারেচার সেম থাকবে কিন্তু প্রেশার ভলিউম চেঞ্জ হচ্ছে। তাহলে P1 থেকে P2 হলো, V1 থেকে P2 হলো, ছবিতে নজর রাখো। ওকে, আবার সি পয়েন্টে কি P3 V3 T2। তার মানে প্রেশার ভলিউম চেঞ্জ হচ্ছে, টেম্পারেচারও চেঞ্জ হয়ে গেছে, T1 থেকে T2 হয়ে গেল। আবার ডি কি দেখো P4 V4 T2। তার মানে সি আর ডি এর টেম্পারেচার একই আছে, প্রেশার আর ভলিউম চেঞ্জ হয়েছে। তারপর ডি থেকে একই, এ তো আগের জায়গায় ফিরে গেলাম, তার মানে ওই একই P1 V1 T1 হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পারছো? ছবিটা বুঝলেই বাকি সব অটোমেটিক্যালি চলে আসবে। তারপরে আমরা কি করেছি, এর থেকে এক্স অ্যাক্সিসের দিকে আমরা একটা লম্ব টেনেছি, ওই পয়েন্টটা হলো ই, পয়েন্ট ই। এর থেকে লম্ব টেনে এক্স অ্যাক্সিস যেটা পেলাম পয়েন্টটা হলো ই। ডি এর থেকে যেটা টানলাম এটা হলো এফ, বি এর থেকে যেটা টেনেছি এটা হলো জি, সি এর থেকে যেটা টেনেছি এটা হলো এইচ। দেখা যাচ্ছে? তাহলে আমরা
কি করলাম, একটা পিভি ফাংশন তৈরি করলাম। ওয়াই অ্যাক্সিস দিকে দেখো পি লেখা আছে, এক্স অ্যাক্সিস দিকে ভি লেখা আছে, অ্যারো দিয়ে লেখা আছে। ঠিক আছে, তারপর আমরা পয়েন্ট এ বি সি ডি লিখবো, তারপরে অ্যারো দিয়ে এ টু বি, বি টু সি, সি টু ডি, ডি টু এ, পুরো সাইকেল দেখানো হলো। তাহলে আমরা এতে কি হবে, পি ওয়ান বি ওয়ান টি ওয়ান, বিতে কি হবে, প্রেশার চেঞ্জ হবে পি টু বি টু, যেহেতু আইসোথার্মাল তাহলে টেম্পারেচার ঠিকই থাকবে টি ওয়ান। বি টু সি হচ্ছে এডিয়াবেটিক, তার মানে প্রেশার, ভলিউম, টেম্পারেচার তিনটায় চেঞ্জ হবে, তাহলে হয়ে গেল পি থ্রি ভি থ্রি টি টু। ডি কি, সি টু ডি, এটাও আমাদের আইসোথার্মাল, তার মানে টেম্পারেচার ঠিকই থাকবে, সি এর মতোই টি টু থাকবে, প্রেশার ভলিউম চেঞ্জ হয়ে গেল পি ফোর বি ফোর। আর ডি এর থেকে যখন আমরা এতে গেলাম তখন আমাদের কি হলো, আগের জায়গায় ফিরে গেলাম, তাহলে প্রেশার ভলিউম টেম্পারেচার আগের মতো এর মতোই পি ওয়ান বি ওয়ান টি ওয়ান থাকলো। ঠিক আছে, তাহলে এটা আমরা প্রথমে আঁকলাম, আঁকার পরে আমরা শুধু লম্ব টানবো। এর থেকে এক্স এক্সিস লম্ব টেনে হলো পয়েন্ট ই, ডি থেকে হলো এফ, বি থেকে আমরা লিখেছি জি, সি থেকে এইচ, বাস তাহলে আমার কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তাহলে কিউ ওয়ান হলো হিট অ্যাবজর্ব করবে বাই দি সাইকেল, আর কিউ টু হচ্ছে হিট রিজেক্টেড বাই দি কার্নোট ইঞ্জিন বা কার্নোট সাইকেল কিউ টু। ছবির মধ্যে দেখো কিউ ওয়ান বাইরের থেকে ভিতরে ঢুকলো, কিউ টু ভিতর থেকে বাইরে বের হয়ে যাচ্ছে। তাহলে কিউ ওয়ান হচ্ছে হিট অ্যাবজর্ব, কিউ টু হচ্ছে হিট রিলিজড বা রিজেক্টেড। ঠিক আছে, ছবিটা ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার। ছবিটা বুঝলে বাকি যত ব্যাখ্যা দেখলে অনেক জটিল মনে আসলে একদম ইজি, নাহলে কিছুই মনে রাখতে পারবে না। তাহলে স্টেপ ওয়ান কোনটা, এ টু বি। ঠিক আছে, তাহলে স্টেপ টু কোনটা, বি টু সি। স্টেপ থ্রি কোনটা, সি টু ডি। স্টেপ ফোর কোনটা, ডি টু এ। অটোমেটিক, এরা তো মুখস্থ করার কিছু দরকার নেই, ছবি সব বলে দিচ্ছে আমাকে, তাই না? তাহলে স্টেপ ওয়ানটা আমার এ টু বি, এটা আইসোথার্মাল এক্সপানশন, শুরুতে যেটা আমরা বলেছি স্টেপ ওয়ান হচ্ছে আইসোথার্মাল এক্সপানশন। তাহলে এটা কি ইনিশিয়াল স্টেট এ থেকে স্টেট বিতে মুভ করবে। তাহলে এর ভ্যালুগুলো আমরা বলে দিলাম পি ওয়ান বি ওয়ান টি ওয়ান, একইভাবে স্টেট বি হলো পি টু বি টু টি ওয়ান। তাহলে এখানে হিট এনার্জি কিউ ওয়ান ইজ অ্যাবজর্ব, ওয়ার্ক ডান ডাব্লিউ ওয়ান। এটা কোনটা এরিয়া, কোন এরিয়া মুখস্থ করতে হবে না, ছবি আমাকে বলে দেখো দিবে। এ টু বি গেছি, এ টু বি থেকে দেখো আমার কি হচ্ছে, এ টু বি, বি থেকে আমরা জিতে নামে গেলাম। ঠিক আছে, এক্স এক্সিস দেখো, বি এর লম্ব কোথায় আছে, জি, জি থেকে কোথায় গেল, ডিতে গেল, ডি এরটা কি আমার ই। ঠিক আছে না, অটোমেটিক্যালি কিন্তু আমার সে বলে দিচ্ছে। দেখো এ বি যদি আমি লম্বটা টানছি তাহলে আমার কি হলো, পয়েন্টগুলো কি দাঁড়ালো, এ বি জি ই, আবার এই কমপ্লিট হয়ে গেল। তাহলে ছবির দিকে তাকাইলে আর তোমার মুখস্থ এ তো অটোমেটিক্যালি বেরিয়ে যাবে। তাহলে স্টেপ ওয়ানের জন্য আমার হচ্ছে এ টু বি, এ টু বি এর এরিয়া কোনটা হলো, এটাকে আমরা বলছি ওয়ার্ক ডান ডাব্লিউ ওয়ান, মানে স্টেপ ওয়ানের জন্য ওয়ার্ক ডান। তাহলে এ বি জি ই এ। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে কিনা দেখো, ছবি আমাকে বলে দিবার, কিচ্ছু মুখস্থ করতে হবে না। জি স্যার। হ্যাঁ, এ পয়েন্ট, তারপরে বি পয়েন্ট, বি এর বরাবর এক্স অ্যাক্সিসে হলো আমাদের জি পয়েন্ট, আবার এ এর বরাবর আমাদের ই পয়েন্ট, ই থেকে এ। তাহলে এই পুরো সাইকেলটা কমপ্লিট করলে এইটাই হলো তার এরিয়া, এরিয়াটাই হলো ওয়ার্ক ডান। ঠিক আছে, তারপরেরটা কি, স্টেপ টুটা হলো এডিয়াবেটিক এক্সপানশন। তাহলে এটা কোনটা, বি টু সি, ছবি আমাকে বলেছে বি টু সি। তাহলে আমরা বলবো স্টার্টিং ফ্রম বি টু স্টেট পয়েন্ট সি। তাহলে বি এর ভ্যালুগুলো তো আমার ওখানে ছবির মধ্যে আছে, পি টু বি টু টি ওয়ান, আর সি এর ভ্যালু হচ্ছে পি থ্রি বি থ্রি টি টু। অটোমেটিক্যালি এখানে আমার কি হচ্ছে, এটা তো এডিয়াবেটিক প্রসেস, তাহলে কোনো হিট ট্রান্সফার হয় না, নো হিট ট্রান্সফার। ঠিক আছে, বা হিট ট্রান্সফার ইকুয়ালস টু জিরো। তাহলে ওয়ার্ক ডান কত হবে, তাহলে বি আর সি এর পয়েন্ট ধরে এক্স এক্সি দেখো, তাহলে বি পয়েন্ট বি, পয়েন্ট সি, পয়েন্ট এইচ, পয়েন্ট জি, পয়েন্ট বি, কমপ্লিট করতে হবে সাইকেলটা। ছবি আমাকে বলে দিচ্ছি, বি সি, পয়েন্ট এইচ, পয়েন্ট জি, পয়েন্ট বি। ঠিক আছে, শুরুর থেকে যে
বিন্দু থেকে শুরু হবে ওই বিন্দুতে ফিরে যাবে না, তো কমপ্লিট হবে না সাইকেল। ঠিক আছে, ছবিতে তাকিয়ে দেখো। তাহলে বিসির জন্য কোনটা হলো? বি সি এইচ জি বি, কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, হ্যালো হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? যাচ্ছে হ্যালো, স্যার, শোনা যাচ্ছে? যাচ্ছে। আচ্ছা জি স্যার, আচ্ছা, আমাকে যাচ্ছে। কে জানি হ্যালো বললো, ভাবলাম যে হয়তো কোনো কারণে লিঙ্ক চলে গেলে কিনা। তাহলে একইভাবে দেখো, ছবিতে তাকিয়ে দেখো, স্টেপ 3 আইসোথার্মাল কম্প্রেশন। তাহলে ছবি আমাকে বলছে স্টার্টিং পয়েন্ট কোথা থেকে? সি থেকে ডি। তাহলে সি এর ভ্যালু আমরা বলে দিলাম ব্র্যাকেটে P3 V3 T2, আর ডি এর পয়েন্ট ছবির মধ্যে তাকিয়ে দেখো P4 T2। এখানে কি হচ্ছে? হিট রিজেক্ট করছে বাই অ্যামাউন্ট অফ Q2। এখানে ওয়ার্ক ডান দেখো, ওই ছবির মধ্যে দেখো যে সি এ থেকে ডি এর জন্য আমার কি কি আছে? সি, পয়েন্ট সি, পয়েন্ট এইচ, পয়েন্ট এফ, পয়েন্ট ডি, পয়েন্ট সি। ছবি কিন্তু আমাকে সব বলে দিচ্ছে। ঠিক আছে না? তাকিয়ে দেখো, স্টেপ 3 হচ্ছে সি টু ডি। তাহলে পয়েন্টগুলো আমাদের কি আসবে? ছবি বলে দিচ্ছে সি। ঠিক আছে, নেক্সট ইমেজে যাও। কি বললে? স্টেপ 3 যে পেজে আছে ওই পেজে যাও। পরের পেজে যাও। হ্যাঁ, স্টেপ 3 আমার এটা থাকলে কি ছবি লাগবে, ছবি দেখলে বুঝবো আর কি। ছবি আমাকে সব বলে দিবে। ঠিক আছে, ওইখানে দেখবো ওই লেখা আছে ওয়ার্ক ডান W3, এরিয়া হচ্ছে CHFDC। একইভাবে স্টেপ 4-এ কি আছে? এডিয়াবেটিক কম্প্রেশন। তাহলে এটা কোথায়? স্টেট ডি থেকে স্টেট এতে। তা ডি এর ভ্যালু তো আমার ছবির মধ্যে আছে P4 V4 T2, আর এ তো শুরু যেটা ছিল সেটাই থাকবে P1 V1 T1। তাহলে ওয়ার্ক ডান কত হলো? ছবির মধ্যে দেখো, এরিয়া, পূর্ণ এরিয়ার এর থেকে শুরু হবে ADFEA। তার মানে ছবি আমাকে সব বলে দিবে, মুখস্থ করে ঠিক করতে পারবে না। এর জায়গায় বি চলে যাবে, বি এর জায়গায় ডি চলে যাবে। ঠিক আছে, ছবি দেখে দেখে জাস্ট লিখে দিব। তাহলে আমার কিরকম শুরু করেছিলাম এর থেকে, এতে আমরা ফিরে গেলাম। তাহলে সাইকেল কমপ্লিট হয়ে গেল। তাহলে দিস ইজ মাই কমপ্লিট কার্নেট সাইকেল, অথবা কমপ্লিট কার্নেট সাইকেল ফর কার্নেট ইঞ্জিন। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে কিনা? ছবি আমাকে সব বলে দিবে, মুখস্থ করলে পারবে না, উল্টাপাল্টা হয়ে যাবে। স্যার কার্নোট ইঞ্জিন আর কার্নোট সাইকেলের যে কানেকশনটা প্রথমে বললেন ওটা যদি আরেকবার একটু বলতেন। ও কিছু না, কার্নেট ইঞ্জিন ফলোস কার্নেট সাইকেল। কার্নেট সাইকেল যে ইঞ্জিনের মধ্যে চলে সেটাই কার্নেট ইঞ্জিন। ঠিক আছে না? ইঞ্জিনের নাম কার্নেট ইঞ্জিন, আর সাইকেলের নাম থার্মোডাইনামিক প্রসেস। কারণ থার্মোডাইনামিক প্রসেসটার নাম হচ্ছে কার্নেট প্রসেস বা কার্নেট সাইকেল। ঠিক আছে, সাইকেল এই জন্য বলে কারণ কমপ্লিট হয়, তো এই জন্য সাইকেল বলে। সাইকেল মানেই তো বুঝলো যে একটা সাইকেল মানে হচ্ছে যেখান থেকে শুরু ওইখানে ফিরে যাওয়া, এটাকে সাইকেল বলে ইংরেজিতে। তাহলে এই থার্মোডাইনামিক সাইকেলটাকে বলে কার্নেট সাইকেল, আর যে ইঞ্জিনের মধ্যে এটা ফলো করা হয় বা যে ইঞ্জিন এর মাধ্যমে চলে ওটাকে বলে কার্নেট ইঞ্জিন। ঠিক আছে, জি জি স্যার, বুঝতে পারছি। অর্থাৎ যে ইঞ্জিন এইভাবে হিট এনার্জি Q1 নেয়, নিয়ে Q2 বের করে দিয়ে একটা ওয়ার্ক ডান কাজ করতে পারে। ঠিক আছে, জি স্যার। কার্নোট ইঞ্জিন ইজ এ হিট ইঞ্জিন। ঠিক আছে, বেসিক্যালি কার্নোট ইঞ্জিন ইজ এ হিট ইঞ্জিন। সে হিট এনার্জি Q1 নেয়, নিয়ে কাজ করে, আর অতিরিক্ত যেটা থাকে Q2 সেটা বের করে দেয়। এই ইঞ্জিনটাকে বলে কার্নেট ইঞ্জিন, আর সাইকেলটাকে বলে কার্নেট সাইকেল বা কার্নেট থার্মোডাইনামিক সাইকেল। ঠিক আছে, জি স্যার। ক্লিয়ার হয়েছে? জি স্যার, ক্লিয়ার হয়েছে। ওকে, তাহলে ওয়ার্ক ডান, এবার আমরা এফিসিয়েন্সি বের করতে চাচ্ছি। তাহলে ওয়ার্ক ডান পার সাইকেল কত? তাহলে হিট এনার্জি কতটুকু অ্যাবজর্ব করছে? Q1। হিট কি পরিমাণ ছেড়ে দিছে? এটাকে ইংরেজিতে বলে সিঙ্ক। সোর্স মানে যেখান থেকে নেয় ওটাকে বলে সোর্স, আর যেটা ছেড়ে দেয় ওটাকে ইংরেজিতে বলে সিঙ্ক। আমরা লিখেও দিছি হিট অ্যাবজর্ব ফ্রম সোর্স Q1, হিট রিজেক্টেড or released to the sink হচ্ছে Q2। তাহলে হিট অ্যাবজর্ব পার সাইকেলে কতটুকু হইলো? Q1 দিয়েছিল, Q2 বের করে দিয়েছে, তাহলে Q1 মাইনাস Q2, সিম্পল, তাই না? জি স্যার। তাহলে নেট ওয়ার্ক ডান কত হলো? তুমি যদি সব কয়টা যোগ করো, একটা প্রথমটা আমাদের যোগ, দ্বিতীয়টা যোগ, আর বাকি দুটো হচ্ছে বিয়োগ,
কারণ ওগুলো সে ছেড়ে দেওয়ার সময় করেছে। তাহলে নেট কতটুকু হলো দেখবা ছবির মধ্যে এ বি সি ডি, আসলে ওই যে ফিগারের যে মূল সাইকেলটা এ বি সি ডি এটা হচ্ছে নেট, আর বাকির অংশটা রিলিজড হয়ে গেছে। ঠিক আছে, তাহলে নেট এরিয়াটাই হলো ছবির মধ্যে যেটা আছে পয়েন্ট এ বি সি ডি এ। ঠিক আছে, তার ছবি মুখস্থ করার কিছু না, ছবি আমাকে সব বলে দিচ্ছে যে নেট এরিয়া হচ্ছে এটা, আর সবগুলো আমরা যোগ করলে এটা পাবো। ঠিক আছে, তাহলে এফিসিয়েন্সি আমরা কত জানি, ওয়ার্ক ডান ডিভাইডেড বাই হিট সাপ্লাই। তাহলে ওয়ার্ক ডান কত হয়েছে Q1 মাইনাস Q2, হিট সাপ্লাই করেছি Q1, বাস তাহলে কত আমার হলো 1 মাইনাস Q2 বাই Q1। আর আমরা জানি Q1 বাই Q2 হচ্ছে T1 আর T রেশিও, তাহলে আমরা Q1 দিয়েও লিখতে পারি, টি টেম্পারেচার T1 বা T2 দিয়েও লিখতে পারি। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো একটা যদিও যত জটিল মনে হচ্ছে, তুমি পিডিএফ নোটটাতে দেখে ঘাবড়ায় যাবা যে অনেক 2-3 পৃষ্ঠা ধরে অনেক জটিল সব ইকুয়েশন টিকুয়েশন, এত কিচ্ছু আমাদের দরকার নেই, কারণ আমার এফিসিয়েন্সি বের করতে ওটার কোনো প্রয়োজন নাই, ওটা তো বোঝার জন্য একটু লাগতে পারে। আর ও তো লম্বা তো আমরা পরীক্ষায় লিখতে পারবো না, ওটা লেখার জন্য যদি আমাকে 1 ঘন্টা দিত সুন্দর করে লিখতে পারতাম, আমার তো দিবেন 15 মিনিট লেখা, ঠিক আছে না? জি স্যার। তাহলে আমাকে কার্নোট ইঞ্জিন আসলে আমরা ওই কথাটা বলবো যে কার্নোট ইঞ্জিন ফলো দ্য কার্নোট থার্মোডাইনামিক প্রসেস বলেই এই সবটা আমরা লিখে দেব। আর এফিসিয়েন্সি বলুক আর না বলুক এফিসিয়েন্সি বের করে দিব। ঠিক আছে না? তাহলে আমরা কার্নোট ইঞ্জিনের এফিসিয়েন্সি বলুক আর কার্নোট সাইকেল এফিসিয়েন্সি বলুক, ডেসক্রিপশনও দিলাম, সেখান থেকে আমরা এফিসিয়েন্সিও বের করে ফেললাম। ঠিক আছে, জি স্যার। এটা সাধারণত পরীক্ষায় থাকে বেশিরভাগ, অথবা অঙ্ক থাকবেই, অনেক সময় ডেরিভেশনও থাকে, অঙ্ক থাকে, অথবা অনেক সময় একটা থাকে। এটা কেন প্রয়োজন হয়, কারণ তুমি বুঝতে পারছো হিটের দিন শেষে আসল কথা হলো ইঞ্জিন, যেখান থেকে আমরা বাস্তবে সব কাজে লাগাই। তাহলে সে কোন সূত্র মেনে চলে, এই সূত্র মেনে চলে। এখানে কি কি জিনিস আছে সেটা তো খুবই ন্যাচারাল, তাই না? তা আপনি হিট থার্মোডাইনামিক্স পড়বেন, হিট ইঞ্জিন জানবেন না, কার্নোট সাইকেল জানবেন না, তাহলে বাস্তবে তো কিছুই বুঝলেন না। থিওরি পড়লেন কিন্তু বাস্তবে কোথায় কাজে লাগে, কোন মেশিন দিয়ে আমরা এটা চলি, পৃথিবী চলতেছে, তাই না? হিট ইঞ্জিন তো সারা পৃথিবীতে সকল কিছুতে বেসিক্যাল হিট ইঞ্জিন। ঠিক আছে, হিট এনার্জিতে যত চলে সব হিট ইঞ্জিন। তো অতএব এটা খুব ইম্পর্টেন্ট হিসাবে সবাই ধরে নেয় যে ইট ইজ এ মাস্ট, কোনো কিছু জানেন না জানে এটা জানতে হবে, কারণ পৃথিবী এটা দিয়ে চলে। ঠিক আছে, ওকে, প্রশ্নটা জিজ্ঞেস করো, নাহলে আমরা নেক্সট এন্ট্রপিতে যাব। স্যার নেক্সট টপিকে যাইছি। আচ্ছা, নেক্সটটা হলো, হ্যাঁ চলে যাও। এটা আমাদের হচ্ছে চেঞ্জ ইন এন্ট্রপি ইন রিভার্সিবল প্রসেস। ঠিক আছে, ওখানে একটা আমাদের পিডিএফে দেখবো এন্ট্রপি কাকে বলে। এন্ট্রপি আসলে বোঝায় ডিসঅর্ডার ইন এ সিস্টেম, এটা বোঝায় এন্ট্রপি। ঠিক আছে, এটা ইকুয়েশনও আছে, এস ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডি কিউ বাই এস। ঠিক আছে, ওটা দেখে নিবে, এটা কিছু না। এন্ট্রপি কাকে বলে এটা বলবে, এন্ট্রপি আসলে মিন করে ডিসঅর্ডার অফ এ সিস্টেম। যদি উদ্ভট মনে হয় যে ইনফ্যাক্ট ইজ ডিসঅর্ডার, তাহলে চেঞ্জ ইন এন্ট্রপি একটা আমাদের হচ্ছে রিভার্সিবল আছে, আর একটা ইরিভার্সিবল প্রসেস। রিভার্সিবল যেটা আমরা একটু আগে পড়লাম, যে আমরা যেখান থেকে শুরু করছি থার্মোডাইনামিক প্রসেসে এক্স্যাক্টলি শুরু পজিশনে যদি পৌঁছতে পারি সেটাকে বলে রিভার্সিবল। আর যদি আমরা যেখান থেকে শুরু করি সেই জায়গায় যদি না পৌঁছতে পারি তাহলে সেটাকে বলে ইরিভার্সিবল প্রসেস। ঠিক আছে, জি স্যার। তাহলে আমরা দুটো জিনিস এখানে দেখতে চাচ্ছি, বা জিজ্ঞেস করি, বা প্রশ্ন পরীক্ষাও থাকে যে রিভার্সিবল কেসে এন্ট্রপি কি হয় আর ইরিভার্সিবল প্রসেসে এন্ট্রপির কি হয়। ঠিক আছে, তাহলে এখানে দেখো ছবির মধ্যে আমরা লিখেছি ফ্রম ফিগার, এখানে আর ফিগারটা আঁকি নেই, কিন্তু তোমাকে ওই আগের ফিগারটাই দিতে হবে। ঠিক আছে, বোঝাতে পেরেছি? যেহেতু আমরা একটা এক ক্লাসের চিন্তা করি বা পরে এটা আমরা করেছি, যে ওইখানে যে ছবিটা আমরা দিয়েছি কার্নোট সাইকেল এক্স্যাক্টলি একই ছবি লাগবে। তাহলে আমাকে এখানে যদি এটা বলে তাহলে আমরা ফিগারটা আঁকবো, আর যদি কন্টিনিউশন থাকে তাহলে লিখবো ফ্রম দি সেম ফিগার। ঠিক আছে, বোঝাতে পেরেছি? জি স্যার। তাহলে আমাকে যদি শুধু
এন্ট্রপি রিভার্সিবল দেয় তাহলে ওই ছবিটা আঁকবো, যেটা আমরা কার্নোট সাইকেলের বেলা আঁকছি, ঠিক আছে? আর যদি এটার সাথে কন্টিনিউশন দিয়ে দেয় তাহলে আমার ছবি লাগবে না, নতুন করে আঁকতে হবে না, লিখতে হবে ফ্রম দি সেম ফিগার, ঠিক আছে না? ওই একই ফিগার থেকে আমরা নিচ্ছি। তাহলে একটু আগে যেটা বলছিলাম এ বি সি ডি হচ্ছে আইসোথার্মাল পাথ, আর বিসিডিএ হচ্ছে আমাদের এডিয়াবেটিক পাথ, তাই না? তাহলে হিট অ্যাবজর্ব Q1 কত ছিল অ্যাট টেম্পারেচার T1, আর হিট রিজেক্টেড ছিল কত Q2 অ্যাট টেম্পারেচার T2, ছবিতেই আছে, তাই না? তাহলে এখানে লিখবো ফ্রম দি ফিগার, এই কথাগুলো লিখতে হবে। তাহলে চেঞ্জ ইন এন্ট্রপি অ্যালং দি এ বি পাথ কত হবে? আমরা লিখেছি ই ফর এন্ট্রপি এ বি, মানে এ বি পাথে এন্ট্রপি চেঞ্জটা কত? Q1/T1। একইভাবে চেঞ্জ ইন এন্ট্রপি অ্যালং দি পাথ সিডি কত হলো? ECD ইকুয়ালস টু Q2/T2, যেটা আমার ইকুয়েশন 2-তে আছে। তাহলে টোটাল চেঞ্জ ইন এন্ট্রপি কত? EAB মাইনাস ECD। তাহলে আমরা ইকুয়েশনতে লিখলাম Q1/T1, এই ইকুয়েশন 1 and 2 বসাইলেই অটোমেটিকলি চলে আসলো Q1/T1 মাইনাস Q2/T2, যেটা আমরা ইকুয়েশন 3-তে লিখেছি। আমরা জানি ফর রিভার্সিবল কার্নেট সাইকেলটা যদি হয় এবং সেটা রিভার্সিবল হয় তাহলে Q1/T1 এর রেশিও আর Q2/T2 রেশিও সেম হবে। তাহলে এই ভ্যালুটা যদি আমরা ইকুয়েশন 3-তে বসায় দেই তাহলে কি হবে? টোটাল চেঞ্জ Q1 মাইনাস T1 আর Q2/T2, যেহেতু এটা আমাদের রিভার্সিবল প্রসেস তাহলে দুটো যেহেতু রেশিও সমান তাহলে ডিফারেন্স কত হবে? 0। তার মানে আমরা কি পেলাম? যে টোটাল চেঞ্জ ইন এন্ট্রপি ইন রিভার্সিবল সাইকেলে ভ্যালু কত পেলাম? 0। খেয়াল করো, 0টা কি পেলাম? টোটাল চেঞ্জ 0 পেলাম। তার মানে সে কি আমাকে বুঝাইলো যে চেঞ্জ যদি 0 হয় তার মানে কি আগে যা ছিল এখনো তাই আছে, এন্ট্রপি 0 না, কিন্তু খেয়াল করো টোটাল চেঞ্জ ইন এন্ট্রপিটা 0, মানে এন্ট্রপির পরিবর্তন 0। তাহলে চেঞ্জ 0 মানে কি যা ছিল তাই থাকবে। তাহলে আমরা বলতে পারি যে চেঞ্জ হবে না, আর একটু সুন্দর কথায় বলে রিমেইনস কনস্ট্যান্ট, যে এই প্রসেসটার আগে যা ছিল এখনো তাই থাকবে, চেঞ্জ হচ্ছে না। বোঝাতে পেরেছি? টোটাল চেঞ্জটা 0 মিনিং এন্ট্রপি কনস্ট্যান্ট আছে, এন্ট্রপি 0 হয় নাই, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। চেঞ্জটা 0 তার মানে আগে ও পিছনে এক্স্যাক্টলি সমান, সেই জন্য এদের চেঞ্জটা হচ্ছে 0, ঠিক আছে? তাহলে আমরা নেক্সট পেজটাতে যাই, সেটা হলো ইরিভার্সিবল কেস। ওকে, তাহলে চেঞ্জ ইন এন্ট্রপি ইন কেস অফ ইরিভার্সিবল সাইকেল। তাহলে আগের মতো হিট অ্যাবজর্ব হচ্ছে Q1, হিট রিজেক্টেড অ্যাট টেম্পারেচার T2. তাহলে আমরা এফিসিয়েন্সি ফর দিস ইরিভার্সিবল প্রসেস, এটাকে আমরা এটা প্রাইম লিখছি Q1 মাইনাস Q2/Q1, যেটা আমরা ইকুয়েশন 1-এ দিলাম। ফর ইরিভার্সিবল ইঞ্জিন ওয়ার্কিং অ্যাট T1 ইন T2, সেটার ডেফিনেশন হচ্ছে এটা ইকুয়াল টু T1 মাইনাস T2/T1/T2। তাহলে ইকুয়েশন 2-তে আমরা জাস্ট লিখে দিলাম, ঠিক আছে না? তাহলে কার্নেট থিওরেম থেকে আমরা জানি যে ইরিভার্সিবলের বেলায় এফিসিয়েন্সি রিভার্সিবল থেকে বেশি হয়, তার মানে কি ইটা ইজ গ্রেটার দেন ইটা প্রাইম, ঠিক আছে? তাই যদি হয় তাহলে আমরা ওই ইকুয়েশন 1 and 2 থেকে ভ্যালু বসাই দিলাম। কি বসাইলাম? 1 মাইনাস T2/T1 ইজ গ্রেটার দেন 1 মাইনাস Q2/Q1। তাহলে দেখো বাম সাইডেরটা যদি বড় হয় ডান সাইডের তুলনায় তাহলে দুইখানে কিন্তু আমার 1 1 আছে, তাই না? বাম সাইডে বিয়োগ করেছি মাইনাস T1/T2, আর ডান পাশে আমরা বিয়োগ করেছি Q1 মাইনাস Q2, ঠিক আছে? তাহলে বাম সাইডটা বড় হয়েছে, মানে যেটা বিয়োগ করেছি সেটা তাহলে নিশ্চয়ই ছোট, নাহলে তার বড় হবে না, তাই না? ধরো 10-এর থেকে আমরা একটা জিনিস বাদ দিলাম, দুইটা জিনিস বাদ দিলাম, একটার ফল আসলো মনে করো 5, একটা আসলো 6, তাহলে যেটা 6 মানে কি ওখান থেকে আমরা বিয়োগ করেছি ছোট, তাই না? জি স্যার। ঠিক আছে না? তার মানে 1 মাইনাস T1/T2 যদি 1 মাইনাস Q1/Q2 থেকে বড় হয়, দুই ক্ষেত্রে 1 আছে, তাহলে T1/T2 অবশ্যই Q1/Q2 থেকে বড়, যেটা আমরা পরের লাইনে লিখেছি, দ্যাট ইজ Q1/Q2 ইজ গ্রেটার দেন T1/T2। তার মানে যেহেতু বড় তাহলে তাদের ডিফারেন্সটা কত হবে? গ্রেটার দেন
0, তাহলে q1 by q2 minus t2 by t1 is greater than 0. গ্রেটার দেন যেহেতু 0 তাহলে তার কনস্ট্যান্ট নাই, হয় যেহেতু 0 না তার মানে কনস্ট্যান্ট নাই। দ্বিতীয় হলো যেহেতু গ্রেটার দেন 0 তার মানে বেড়ে গেছে, তাহলে প্রশ্নটা আমাদের ঘুরে করতে পারে, ঠিক আছে, যে এটা কি কনস্ট্যান্ট থাকে, আমরা এটা বের করে দেখাবো যে এটা গ্রেটার দেন 0, যেহেতু 0 না তাহলে তো কনস্ট্যান্ট নাই, তাই না? কনস্ট্যান্ট থাকলে দুইটা ডিফারেন্স করলে 0 আসে, তো যেহেতু ডিফারেন্সটা 0 না তাহলে অবশ্যই তারা কনস্ট্যান্ট নাই। আবার ঘুরে বলতে পারে যে এটা কি ছোট, উত্তর হচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি 0 থেকে বড় অতএব সে বেশি। অথবা ঘুরে বলতে পারে প্রমাণ করো বেশি, তাহলে আমরা সরাসরি বলবো গ্রেটার দেন 0 অতএব চেঞ্জটা বেশি। বোঝাতে পেরেছি? তাহলে প্রশ্নকে একটু চালাকি করে ফেলতে পারে। তুমি বললো যে আমরা তো গ্রেটার দেন পড়েছি, কনস্ট্যান্ট তো পড়ি নাই, এটা কি অবস্থা, অথবা লেস তো পড়ি নাই। তোমাকে তখন বুঝতে হবে যে প্রশ্নটা কি চাইছে, উত্তর কি চায়। তার মানে এটা আমাকে কিন্তু তিনটাই বলছে, যে গ্রেটার দেন 0 হোক আর লেস দেন 0 হোক, যেহেতু সমান না 0 না তার মানে তারা কনস্ট্যান্ট নাই। রিভার্সিবলের বেলায় আমরা কি দেখেছিলাম, ইকুয়ালস টু 0, তার মানে কনস্ট্যান্ট আগে ও পরে এনট্রপি কনস্ট্যান্ট থাকে। তাহলে ইরিভার্সিবলের বেলায় এটা কনস্ট্যান্ট থাকছে না। তাহলে কি হচ্ছে, এর থেকে ছোট, উত্তর হচ্ছে নো। ছোট যদি বলা হয় তাহলে কথাটা সত্য নয়। এটা থেকে বড়, ইয়েস। বড় মানে আগে বেশি ছিল এখন কমে গেল, তার মানে প্রত্যেক প্রসেসে এটা বাড়ছে। ঠিক আছে, প্রশ্ন কিন্তু বিভিন্ন ঘুরায় করতে পারে, আমাকে এইটুকু আনসার করে তারপর যুক্তি দিয়ে বলতে হবে যেহেতু গ্রেটার দেন 0 আর এটা কনস্ট্যান্ট না, এবং সবসময় প্রত্যেকবারই এটা বাড়ছে, ইনক্রিজ করছে। ঠিক আছে, আমরা উত্তর কিন্তু ভাবে লিখেও দিয়েছি, ডাজ নট রিমেইন কনস্ট্যান্ট, অথবা ঘুরে বলতে পারে, বা অন্যভাবে এন্ট্রপি ইনক্রিজেস ইন রিভার্সিবল প্রসেস। ওইখানে যদি বলে যে এন্ট্রপি ডিক্রিজ করে না, এটা প্রমাণ করো, দেখাবো যে ডিক্রিজ করে না, বাড়ে ইনফ্যাক্ট। বুঝাতে পেরেছি? জি স্যার। তাহলে প্রশ্নটা ভালো করে আমরা পড়বো, পরে দেখবো যে আসলে কি চাইছে, আমরা উত্তরটা বের করে সেভাবে গুছিয়ে লিখবো। নাহলে যদি আমরা খুব মনোযোগ দিয়ে না পড়ি, হায় আমরা তো গ্রেটার পড়ছি, এখানে দেখে সমান কনস্ট্যান্ট, এটা কি দেখাচ্ছে, তাহলে কোনো বলছে কনস্ট্যান্ট না, এটা প্রমাণ করতে পারবো। আমি তো কনস্ট্যান্ট তো পড়ি নাই, তাই না, আমরা গ্রেটার পড়ছি, তাহলে এটা কি প্রশ্ন, কোত্থেকে কোন উত্তর লিখবো? সেজন্য প্রশ্নটা ভালো করে পড়বা, পরে চিন্তা করবা যে একটু ঘুরাইয়া দিচ্ছে কিনা। সোজাসুজি দিলে তো ভালো, যদি সোজাসুজি না দেয় তাহলে বুঝবা যে একটু ঘুরাইয়া দিছে, আনসার বের করে আমি সেই ঘোরানোর মতো উত্তরটা লিখে দিব। ঠিক আছে, তাহলে আজকে আমাদের মোটামুটি ক্লাস শেষ। আমরা নেক্সট স্যাটারডেতে আমাদের দেখা হচ্ছে না, ওই দিন আমরা সিপিটা পড়লে আমাদের শেষ হয়ে যাবে একটা ক্লাস নিয়ে। জি স্যার। আর এই জিনিসটা কিন্তু মোটামুটি আমার দৃষ্টিতে বেশ ইম্পর্টেন্ট, তোমার কার্নোট ইঞ্জিন, কার্নোট সাইকেল, রিভার্সিবল এন্ড ইরিভার্সিবল প্রসেস এন্ট্রপিটা। হ্যালো স্যার। হ্যাঁ বলো। আমরা অ্যাসাইনমেন্টটা কিভাবে করব টপিক দুইটার? টপিক দুই টপিক দিয়ে দুইটা লিখবো। জাস্ট স্যার থিওরিগুলাই আর প্রুফগুলো করব? হ্যাঁ, থিওরি আর প্রোভিত করবো, আর কি করবো। এমনি স্যার চাইলে কোনো তুমি ম্যাথ কিন্তু, করব না এক্সট্রা? তোমার কি ম্যাথ আছে নাকি? ম্যাথ দিতে হলে তো স্পেসিফিক উত্তর দিতে হবে, অঙ্ক দিতে হবে না? জি জি। অঙ্ক দিলে না তুমি অঙ্ক করবো, অঙ্ক কি দিয়েছি? এই নেই তো। তাহলে স্যার এই দুইটা টপিকের উপর থিওরিটাই লিখে দেব? হ্যাঁ, সহজ করে দিয়েছি, অঙ্কগুলো বাসায় বন্ধুদের মিলে একসাথে করবা, ঠিক আছে, ওকে স্যার। প্র্যাকটিস করবো বাসায়। স্যার সোমবারে ক্লাসের আগে দিতে হবে না ভাই অ্যাসাইনমেন্ট? সোমবারের আগে কেমনে দিবা? সোমবারের আগে তো দিতে পারবা না, কারণ শনিবার তো না না এখন স্যার, বলছি অনলাইন। সোমবার ক্লাসে সময় দিতে হবে আর কি। হ্যাঁ, ওই সময় দিয়ে দিতে হবে, হ্যাঁ। আচ্ছা, কারণ ঠিক আমাদের তো আছে। এখন এমন অবস্থা করছে যে শনিবার তো অনলাইন দিয়ে দিছে, ইউনিভার্সিটি বন্ধ, প্র্যাকটিক্যালি বন্ধ করে সরকার নিয়ম অনুসারে।